সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, অনেক গার্ডিয়ানই বলে যে পরীক্ষা হবে না, এই জন্য তোমরা নাকি পড়াশোনা এখন কম করো। আসলে কিন্তু এটা ঠিক না। আমাদের এই যে একটা বিরূপ পরিস্থিতি কোভিড-19, তো এই পরিস্থিতিতে এই দুর্যোগকালীন সময়টাকে সবাইকে মানিয়ে নিতে হয় পরিস্থিতির সঙ্গে, তাই না? আর মানিয়ে নিয়ে নিজের স্বাভাবিক কাজগুলো করাই হচ্ছে আসলে শিক্ষা। তো পরীক্ষা হোক বা না হোক, আসলে আমাদের জানতে তো হবেই, না হলে কিন্তু তুমি পেছনে পড়ে যাবে এবং তোমার যে গতিতে তোমার জানাটা পড়াশোনাটা চলছিল সেটা স্থবির হয়ে গেলে তুমি নিজেই পেছনে পড়ে যাবে। তো আসলে পরীক্ষাটা বড় কথা না, এখানে জানাটা, জ্ঞান অর্জন করাটা, এটাই হচ্ছে বড় কথা। তোমার যেন কোনো কিছুতে দুর্বলতা না থাকে। তো এই পরিস্থিতিতে আশা করি তোমরা ওই পরীক্ষার কথা মাথায় না রেখে তোমাদের পড়তে হবে। হ্যাঁ, তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এবং পরীক্ষাগুলো কিন্তু তোমাদের স্বাভাবিকভাবেই না হলেও নেওয়া হচ্ছে ঠিক সময়ে, তাই না? তাহলে তোমরা বাড়িতে বাবা মার কথা শুনবে। হ্যাঁ, শিক্ষকরা যেভাবে বলে, প্রতিষ্ঠান যে নির্দেশনাগুলো দেয় সেগুলো তোমরা ফলো করবে। তো শিক্ষার্থীবৃন্দ, তা আশা করি চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমি তোমাদের ব্যাকরণ থেকে কিছু নোটভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি যে প্রশ্নটি নিয়েছি যে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? কণ্ঠ, শ্বাসনালী, স্বরতন্ত্রী, ফুসফুস। আসলে ধ্বনি উচ্চারণের জন্য এই চারটি বিষয় কিন্তু জড়িত, তাই না? ধ্বনি উচ্চারণের জন্য কণ্ঠ লাগে, শ্বাসনালী লাগে, আবার স্বরতন্ত্র ব্যবহৃত হয়, ফুসফুস থেকেও হয়। তবে ধ্বনি উচ্চারণের মূল উৎস হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়ে আসার পথে মুখ বিবরের কোথাও না কোথাও স্পর্শ করে উচ্চারিত হয়। হ্যাঁ, অর্থাৎ বাকযন্ত্র লাগে, আর প্রত্যেকটাই বাকযন্ত্রেরই অংশ। কিন্তু ধ্বনি উচ্চারণের মূল উৎস হচ্ছে ফুসফুস। কি ভেদে ভাষার রূপ ভেদ দেখা যায়? অঞ্চল বেঁধে, কাল বেঁধে, কাল ও সমাজ বেঁধে, স্থান, কাল ও সমাজ ভেদে। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করে দেখো, কি বিভিন্ন কারণে ভাষার পার্থক্য হয়, তাই না? কখনো অঞ্চলে এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চল হয় না, আবার সময় হিসাবে। হ্যাঁ, এখন যে ভাষাটা, সে 1000 বছর পূর্বে কিন্তু ভাষা এরকম ছিল না, আবার 1000 বছর পরেও কিন্তু এরকম নাও থাকতে পারে। তাহলে অঞ্চল বা সমাজ ভেদে, কাল ভেদে এই বিভিন্নভাবে ভাষার পার্থক্য দেখা যায়। তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে? স্থান, কাল ও সমাজ ভেদে। হ্রস্ব উ এর উচ্চারণ স্থান কোনটি? দেখো, জিহ্বামূল, মূর্ধা, কণ্ঠ, ওষ্ঠ। অর্থাৎ আমরা জানি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যখনই আমরা উচ্চারণ করি বাকযন্ত্রের প্রয়োজন হয়। তাহলে কিছু কিছু ধ্বনি আছে যে এক একটা ধ্বনি বাকযন্ত্রের এক এক স্থান উচ্চারণের জন্য এক এক স্থান প্রয়োজন পড়ে, তাই না? কখনো কোনো ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠ প্রয়োজন, কখনো দন্ত প্রয়োজন, তাই না? তো এভাবে কখনো আবার নাক দিয়ে বাতাস বের হয়, ওগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। তাহলে হ্রস্ব উ, তাহলে উচ্চারণের স্থান অনুসারে স্বর বা ব্যঞ্জন ধরনের কিছু নাম দেওয়া আছে বা স্থান দেওয়া আছে। তো হ্রস্ব উচ্চারণের স্থান কোনটি? হ্রস্ব উচ্চারণের জন্য তুমি দেখো, হ্রস্ব উ আমাদের ঠোঁট প্রয়োজন, ঠোঁটের আকৃতি কি গোল হয়ে যায়। তাহলে হ্রস্ব উর উচ্চারণের স্থান হচ্ছে কি? ওষ্ঠ। অব্যয় পদের চলিত রূপ কোনটি? আমরা জানি আমাদের বাংলা ভাষা কথা বা লেখার কি দুটি রীতি রয়েছে, তাই না? একটি হচ্ছে চলিত রীতি আর একটি হচ্ছে সাধু রীতি। আবার এই যে চলিত রীতি এবং সাধু রীতির যে পার্থক্য, এগুলো কোন কোন পদে, এটাও তোমরা জেনেছিলে। বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয় পদের ক্ষেত্রে দেখা যায় সাধু এবং চলিত রীতির পার্থক্য হয়।
হ্যাঁ, এখানে দেখো কি কি পদ আছে, 4টি উত্তর রয়েছে। যে এখানে কোনটি অব্যয় পদের চলিত রূপ? দেখো, তবুও, তার, ঘুমানো, প্রায়শ। এখানে অব্যয় পদ হচ্ছে কোনটি? তবুও এবং প্রায়শ। তবে এই তবুও হচ্ছে চলিত রূপ, আর প্রায়শ কি? এটা হচ্ছে সাধুরীতি। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে তবুও। অধীশ্বর কোন প্রকার সন্ধির উদাহরণ? তোমরা সন্ধি নিয়েও পড়েছ, আলোচনা হয়েছে। হ্যাঁ, সন্ধি কয় প্রকার পড়েছিলে তোমাদেরকে মনে আছে? যে বাংলা সন্ধি হচ্ছে 2 ধরনের, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, তাই না? তাহলে অধীশ্বর কয় প্রকার? না সরি, অধীশ্বর এটা কোন প্রকার সন্ধির উদাহরণ? দেখো, তোমাকে আগে এটা মনে মনে ভেঙে ফেলতে হবে, চিন্তা করতে হবে। তাহলে অধি যোগ ঈশ্বর, তাহলে কোন কোন ধ্বনির মধ্যে সন্ধি হলো? স্বরধ্বনির মধ্যে সন্ধি হলো। যদি স্বরধ্বনির মধ্যে সন্ধি হয় তাহলে সঠিক উত্তরটা হচ্ছে স্বরসন্ধি। অর্থাৎ অধীশ্বরের মধ্যে কি আছে? তোমাকে বলতে পারবে অধীশ্বরে কি রয়েছে? অধি এবং ঈশ্বর। এরপরে হয়েছে যেহেতু স্বরধ্বনি এবং স্বরধ্বনি সন্ধি হয়েছে, তাহলে এটা হচ্ছে স্বরসন্ধি। চলৎ শক্তি, এই সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? একটু খেয়াল করে সন্ধি বিচ্ছেদগুলি দেখো। চল যোগ শক্তি, চল যোগ উক্তি, চলৎ শক্তি, চলৎ শক্তি। তাহলে সঠিক উত্তরটা কি হবে? চলৎ যোগ শক্তি। অর্থাৎ এখানে ব্যঞ্জন ধ্বনির সাথে অর্থাৎ খণ্ডত্ব এবং তালব্য স্বর সন্ধি হয়েছে। যেহেতু দুটি ব্যঞ্জন ধ্বনি, তাহলে ব্যঞ্জন ধ্বনি মিলে যদি সন্ধি হয় তাহলে এটাকে কি সন্ধি বলা হয়? ব্যঞ্জন সন্ধি। তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে চলৎ যোগ শক্তি। এর পরের প্রশ্নটা আমরা দেখি। নিচের কোনটি কণ্ঠস্থ বর্ণ? অর্থাৎ এমন কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণের সময় কণ্ঠ এবং ওষ্ঠ দুটি প্রয়োজন হয়, দুই স্থানের প্রয়োজন হয়। যে ধ্বনিগুলোর উচ্চারণ করতে কণ্ঠ এবং ওষ্ঠ প্রয়োজন, বা ধ্বনিগুলো উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ এবং ওষ্ঠ, সেই ধ্বনিগুলিকে বলা হয় কণ্ঠস্থ ধ্বনি বা কণ্ঠস্থ বর্ণ। তাহলে এখানে রি, দীর্ঘ ই, ও, ঝ, এই ও উচ্চারণ করতে দেখো কণ্ঠ প্রয়োজন হয় আবার ওষ্ঠ প্রয়োজন হয়। তাহলে এটি হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। কোনগুলো চলিত রীতির বিশেষ রূপ? অর্থাৎ বিশেষ পদ কিন্তু রীতি হচ্ছে চলিত। দেখুন, মৎস্য, হাতি। মৎস্য হচ্ছে কি? সাধু রীতি, আর হাতি চলিত রীতি। তার মানে এটা সঠিক না। হস্তি, চাঁদ, এখানেও দেখা যাচ্ছে এটি হচ্ছে সাধু রীতির বিশেষ্য, আর চাঁদ এটা হচ্ছে চলিত রীতির বিশেষ্য। এটা হচ্ছে না। কিন্তু পাখি, দাঁত, দেখো পাখি হচ্ছে চলিত রীতির বিশেষ্য পদ, দাঁত হচ্ছে চলিত রীতির বিশেষ্য পদ। পক্ষী থেকে এসেছে পাখি, দন্ত থেকে এসেছে দাঁত। তাহলে এই পদগুলো হচ্ছে চলিত রীতির বিশেষ্য। ব্যাঘ্র, মাছ, এটা হবে না। দেখো, কোন বর্গের বর্ণগুলো মূর্ধন্য বর্ণ? দেখো কোন বর্গ? আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। হ্যাঁ, এই 25টি বর্গীয় বর্ণকে আবার বর্গের 5টি বর্গের মধ্যে ফেলা হয়েছে, যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। তাহলে ট বর্গের বর্ণগুলো কি? মূর্ধন্য বর্ণ। হ্যাঁ, ক বর্গের বর্ণগুলো হচ্ছে যেহেতু জিহ্বামূলীয় বর্ণ বা কণ্ঠ বর্ণ বা কণ্ঠধ্বনি। আবার চ বর্গ হচ্ছে তালব্য বর্ণ বা তালব্য ধ্বনি, আর ট বর্গ হচ্ছে মূর্ধন্য বর্ণ। কারণ এই ট বর্গের বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে কি? মূর্ধা স্পর্শ করে। অর্থাৎ ট বর্গের যে বর্ণগুলো রয়েছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই বর্ণগুলো উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা।
আর এই স্থান অনুসারে এই নাম ট বর্গীয় বর্ণগুলোর নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ। গুল্ম এর সঠিক উচ্চারণ নিচের কোনটি? আমরা জানি বাংলা ভাষায় এমন কিছু ধ্বনি বা বর্ণ রয়েছে বা এগুলোর যে বানান আছে সেই বানানের সাথে উচ্চারণের সাথে একটু পার্থক্য রয়েছে বানান এবং উচ্চারণে। তো এই যে মফলা আছে গুল্ম মফলা, অনেক সময় মফলার উচ্চারণ হচ্ছে কয় ধরনের? বাংলা ভাষায় মফলার উচ্চারণ হচ্ছে 3 ধরনের, তাই না? কখনো এই মফলার উচ্চারণ বহাল থাকে, কখনো মফলার উচ্চারণ অনুচ্চারিত থাকে, আবার কখনো মফলার উচ্চারণ কি হয়, যে বর্ণের সঙ্গে যুক্ত হয় সেই বর্ণেরই দ্বিতীয় উচ্চারণ হয়। তাহলে এই উচ্চারণ নিচের উচ্চারণ এটা কোনটি? একটা হচ্ছে গুল্ল, গুল্ম, গুলো, গল্প। তাহলে কোন উচ্চারণটা সঠিক? এটা সঠিক উচ্চারণ হচ্ছে কে? গুল্ম। ঠিক আছে, এর উচ্চারণ হচ্ছে গুল্ম, অর্থাৎ এখানে ম এর উচ্চারণ বজায় রয়েছে। অর্থাৎ যেমন আছে যে কিছু কিছু বর্ণ আছে যেমন গ, পরে ট, মূর্ধন্য, দন্তান্ন, ল, এগুলোর সঙ্গে যখন মফলা যুক্ত হয় তখন এই মফলার উচ্চারণ বজায় থাকে, তাই না? এরকম আছে। যেমন আরেকটি আছে যেমন আছে জন্ম, তখন ওখানেও কিন্তু মফলার উচ্চারণ বজায় থাকে। তাহলে এর সঠিক উচ্চারণটা হচ্ছে গুল্ম, গুল্ম এটা। এরপর দেখো উপসর্গ যুগে ঘটিত শব্দ কোনটি? উপসর্গ যুগে ঘটিত শব্দ কোনটি? দেখো একটা হচ্ছে আলমারি, বিজ্ঞান, প্রায়শ্চিত্ত, জবরদস্তি। খেয়াল করে দেখো উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে যে এমন কিছু অব্যয়বাচক শব্দাংশ যা কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে, সেটাই হচ্ছে উপসর্গ। তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কোনটাতে উপসর্গ যুক্ত হয়েছে? এটা হচ্ছে খ, বিজ্ঞান। দেখো জ্ঞান, জ্ঞানের আগে আছে বি, বি একটি উপসর্গ। তাহলে বিজ্ঞান শব্দটি হচ্ছে উপসর্গ যুগে ঘটিত শব্দ। আমি খেলা দেখে এলাম, এই বাক্যটি কোন কালের বাক্য? একটু খেয়াল করে দেখো, আমি খেলা দেখে এলাম। হ্যাঁ, কালের গুলো চিন্তা করো। কাল কয় প্রকার? ক্রিয়ার কাল। নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে যে ও কি বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎকাল। হ্যাঁ, আমি খেলা দেখে এলাম, এটা কোন কালের হবে? একটু খেয়াল করে দেখো। কি এখানে ক্রিয়াটি স্বাভাবিকভাবে ঘটে গিয়েছে কিন্তু, তাই না? যে মানে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয় তাকে কি বলে? সাধারণ অতীত। তাহলে এটা কোন ক্রিয়ার উদাহরণ? সাধারণ অতীতকালের উদাহরণ হচ্ছে যে আমি খেলা দেখে এলাম। আচ্ছা, যদি এখানে হতো এইমাত্র আমি খেলা দেখে এলাম, তাহলে কি হতো? তাহলে এটা পুরা ঘটিত বর্তমান, তাই না? অর্থাৎ যে ক্রিয়া আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়ে গেছে, সেটাই হচ্ছে পুরা ঘটিত অতীত। যেমন এখন বাবা অফিস থেকে ফিরেছেন, তো এরকম এখানে এইমাত্র দিলে কি হতো? এইমাত্র আমি খেলা দেখে এলাম। তাহলে এটা হচ্ছে যেহেতু এইমাত্র নেই, আমি খেলা দেখে গেলাম, যে অতীতকালে মানে কি বলে সাধারণভাবেই ক্রিয়াটা সংঘটিত হয়েছে, তাহলে এটা হচ্ছে সাধারণ অতীত। চলিত রীতির ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? দেখো গুরু গম্ভীর, এটা না। কৃত্রিম, তাও না। পরিবর্তনশীল, হ্যাঁ এটাই হচ্ছে চলিত ভাষারীতির বৈশিষ্ট্য, যে পরিবর্তনশীল। তৎসম শব্দবহুল। কোনটি বস্তু ধ্বনির অনুকৃতি? হ্যাঁ, তোমরা জানো যে কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট যে শব্দগুলো রয়েছে, হ্যাঁ এগুলো হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতি, আর একটা হচ্ছে বস্তুর ধ্বনির অনুকৃতি, জীবজন্তুর ধ্বনির অনুকৃতি এবং মানুষের অনুভূতিজাত অনুকৃতি। তাহলে ঘেউ ঘেউ এটা না, এটা কি জীবজন্তুর। বনে বনে, এটাও না। টে টে, এটা মানুষের ধ্বনির অনুকৃতি। মর্মর, মর্মর কিসের শব্দ? এটা হলো গাছ
করার বা শুকনো পাতার মর্ম শব্দ। তাহলে এটাই হচ্ছে বস্তু ধ্বনির অনুকৃতি। নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? হ্যাঁ, তোমরা বাক্য পড়েছ, ঘটন অনুযায়ী বাক্য 3 ধরনের, তাই না? কি বলে, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তাহলে দেখো, জটিল বাক্য হচ্ছে একটি প্রধান বাক্যের অধীনে বা স্বাধীন বাক্যের অধীনে একটি আশ্রিত বা খণ্ডবাক্য মিলে যখন একটি বাক্য হয়, তাহলে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটাই হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? তোমরা জানো, যে ক্রিয়ার কর্ম থাকে না তাই হচ্ছে অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম থাকে না সেটাই হচ্ছে অকর্মক ক্রিয়া। আর কর্ম কিভাবে চেনা যায়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে সকর্মক, আর উত্তর পাওয়া না গেলে সেটা হচ্ছে অকর্মক। তাহলে দেখো, স্বপন চিঠি লিখছে, বাবা বাড়ি নেই, সাপুরে সাপ খেলায়, আমি টিফিন খাই। খেয়াল করে দেখো, এখানে বাবা কি নেই এটাও হয় না, আবার কে কাকে নেই এটাও হয় না, কি হয় কোথায় নেই। তাহলে এটা কিন্তু ওই অকর্মক কর্মের শর্তের সাথে মিলে না। তাহলে এটা কি? এটাই হচ্ছে অকর্মক ক্রিয়ার উদাহরণ, অর্থাৎ এই বাক্যে কোনো কর্ম নেই। বফলার উচ্চারণ বহাল আছে কোনটিতে? দেখো, বিল্ল, দিগ্বিজয়, দ্বন্দ্ব, পক্ক। বফলার উচ্চারণ বহাল আছে আসলে দিগ্বিজয় এটাতে, আর এখানে তো বিল্ল, দ্বন্দ্ব, এখানে তো উচ্চারণ নাই, এটাও দ্বিতীয় উচ্চারণ, পক্ক এটাও দ্বিতীয় উচ্চারণ। তাহলে এই খ উত্তরটিতে কি আছে? বফলা উচ্চারণ বহাল আছে। কোনটি রজাত বিসর্গ সন্ধির উদাহরণ? এটা হচ্ছে কি? দেখো, পুনর্বার, সংরক্ষণ, ইতস্তত, নিষ্ঠুর। অর্থাৎ এই পুনঃ যোগবার, বিসর্গের জায়গায়, বসনের জায়গায় যখন বিসর্গ আসে তখন সেটাই হচ্ছে কি? রজাত বিসর্গ। আমরা জানি বিসর্গ সন্ধি 2 ধরনের, রজাত, সজাত। তাহলে এই পুনর্বার এটাই হচ্ছে কি? রজাত বিসর্গ সন্ধির উদাহরণ। কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? আমরা জানি কিছু কিছু বহুবচনবোধক শব্দ রয়েছে, যেটা কিছু কিছু আছে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়, আবার কিছু আছে উন্নত বা প্রাণীবাচক এক্ষেত্রে হয়, আবার কিছু আছে যেগুলো শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দের বহুবচনে হয়। আর এখানে এই বৃন্দ এটাই হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দের বচনে ব্যবহৃত হয়, যেমন শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ, এরকম। কর, হাস এ দুটি কোন ধাতু? তোমরা ধাতু পড়েছ, মৌলিক ধাতু, সাধিত ধাতু। তাহলে এই কর, হাস এগুলো কোন ধাতু? যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক ধাতু। তাহলে কর, হাস এ দুটিকে কিন্তু বিশ্লেষণ করা যায় না, তাহলে এই দুটি হচ্ছে কে? মৌলিক ধাতু। আর মৌলিক ধাতুর আরেকটি নাম হচ্ছে স্বয়ংসিদ্ধ ধাতু। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, যে কর, হাস এ দুটি হচ্ছে স্বয়ংসিদ্ধ ধাতু। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের এই কি বলে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাংলা দ্বিতীয় পত্র থেকে এই ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্নই তোমাদের হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ।